হুম আজকের এই গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগতম। মানে আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আসলে আমাদের সবার দৈনন্দিন চিন্তার সাথেই খুব গভীরভাবে জড়িত। হ্যাঁ, একদম। আর সত্যি বলতে কি, আমরা অনেকেই কিন্তু অবচেতনভাবে ভাবি যে আমরা তো বেশ লজিক্যাল, আমাদের চিন্তাধারা একদম নিখুঁত। রাইট, কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় এই লজিকের ভুলে মাঝে মাঝে অনেক বড় বড় বিপর্যয় হয়েছে। ধরুন সেই ১৯৯৬ সালে ৪ জুনের কথা। হুম, ইউরোপিয়ান স্পেস এজেন্সি সেই আরিয়ান 5 রকেটের ঘটনাটা, তাই না? একদম ঠিক ধরেছেন। মহাকাশে উৎক্ষেপণের ঠিক ৩৭ সেকেন্ড পরে রকেটটা প্রচণ্ড বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায়। মানে কোটি কোটি ডলারের প্রজেক্ট আর দশকের পর দশক ধরে করা গবেষণা সবকিছু চোখের পলকে ধুলোয় মিশে গেল। হ্যাঁ, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পরবর্তী তদন্তে কিন্তু কোনো বড় যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি। ছিল শুধু একটা ছোট্ট লজিক্যাল শর্টকাট বা যুক্তির ভুল। আচ্ছা, মানে ওই যে আগের আরিয়ান 4 রকেটের একটা সফটওয়্যার টেস্ট স্যাম্পল তারা নতুনটাতে ব্যবহার করেছিল কোনো পরিবর্তন ছাড়াই। রাইট, ইঞ্জিনিয়াররা আসলে অবচেতনভাবেই ধরে নিয়েছিলেন যে আগের মডেলে যেহেতু কাজ করেছে মানে নতুন মডেলেও করবে। হুম, এটা কিন্তু নিছক কোনো ইঞ্জিনিয়ারিং ব্যর্থতা ছিল না। এটা ছিল মূলত মানুষের চিন্তার একটা কাঠামোগত ত্রুটি। তো সাধারণত কোনো কিছু শেখার ক্ষেত্রে আমরা তো সফলতার গল্প বা নিখুঁত মডেল খুঁজি, কিন্তু আজ আমরা হাঁটব সম্পূর্ণ ভিন্ন পথে। হ্যাঁ, বিখ্যাত লেখক স্টিফেন কিংয়ের একটা কথা এখানে খুব চমৎকারভাবে মিলে যায়। উনি বলেছিলেন যে কি লেখা উচিত নয় তা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় খারাপ গদ্য পড়ার মাধ্যমে। বিষয়টিকে তিনি অনেকটা স্মল পক্স ভ্যাকসিনেশন বা গুটি বসন্তের টিকার সাথে তুলনা করেছিলেন। শরীরে অল্প পরিমাণ জীবাণু প্রবেশ করিয়ে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হয়, ঠিক তেমনি ভুল বা খারাপ যুক্তিগুলো চেনার মাধ্যমে আমরা আমাদের চিন্তাধারাকে আরও শানিত করতে পারি। আর আজকের এই আলোচনায় আমাদের মূল উৎস হল আলী আল-মুসাউইয়ের লেখা অ্যান ইলাস্ট্রেটেড বুক অফ ব্যাড আর্গুমেন্টস। আমাদের মূল লক্ষ্যটাই হল কেন বুদ্ধিমান মানুষেরাও খুব সহজে যুক্তির ফাঁদে পা দেয় তা খুঁজে বের করা। হুম, গণিতবিদ জর্জ পোলিয়ার মতে কোনো বিষয় ভালোভাবে বোঝার পাশাপাশি কিভাবে সেটিকে ভুলভাবে বোঝা যেতে পারে সেটাও জানা অত্যন্ত জরুরি। হ্যাঁ, আর এই নিজেকে ধোঁকা দেওয়ার বিষয়টা নিয়ে রিচার্ড ফাইনম্যানের একটা বিখ্যাত কথা আছে। ওই যে উনি বলেছিলেন, প্রথম নীতিটি হলো নিজেকে বোকা না বানানো, আর নিজেকে বোকা বানানোই হচ্ছে সবচেয়ে সহজ কাজ। একদম তাই। মানুষের মস্তিষ্ক তো আসলে সবসময় শর্টকাট খোঁজে। প্রতিটি তথ্য যদি গভীরভাবে বিশ্লেষণ করতে হয় তবে প্রচুর মানসিক শক্তির প্রয়োজন হয়। হুম, তাই মস্তিষ্ক সবসময় প্যাটার্ন বা পরিচিত ছক মিলিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে চায়। আল-মুসাউইয়ের বইটি মূলত এই শর্টকাট বা ফাঁদগুলোতেই আলো ফেলেছে। বইয়ের শুরুতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অন্যতম পথিকৃৎ মার্ভিন মিন্সকির একটা দারুণ রেফারেন্স টানা হয়েছে। হ্যাঁ, উনি বলছেন যে যুক্তি বা লজিক আসলে কোনো নতুন সত্য তৈরি করে না। রাইট, এটি কেবল আমাদের বিদ্যমান চিন্তার ধারাবাহিকতা বা চেইন অফ থট এর মধ্যে কোনো অসঙ্গতি আছে কিনা তা যাচাই করতে সাহায্য করে। অনেকটা ব্যাকরণের মতো আর কি। ব্যাকরণ যেমন কথা বলা শেখায় না, কিন্তু ভাষার কাঠামো ঠিক রাখে, লজিকও ঠিক একইভাবে চিন্তার কাঠামোকে মজবুত করে। তো মানুষের মস্তিষ্ক কিভাবে নিজেকে বোকা বানায় তা নিয়ে ভাবলে দেখা যায় যে বাইরের যুক্তিগুলো খুব সহজেই আমাদের আবেগকে ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করে। হ্যাঁ, আর বইতে উল্লেখিত প্রথম ফাঁদটি হল আর্গুমেন্ট ফ্রম কনসিকোয়েন্সেস বা ফলাফলের ভিত্তিতে যুক্তি। মানে কোনো কিছুর ফলাফল ভালো বা খারাপ হওয়ার উপর ভিত্তি করে মূল দাবিটি সত্য না মিথ্যা তা বিচার করা। ঠিক, বইতে দোস্তয়েভস্কির একটা উক্তির উদাহরণ দেওয়া হয়েছে, ঈশ্বর না থাকলে সবকিছুই বৈধ। এখানে লক্ষ্য করার মতো বিষয় হল ঈশ্বর না থাকলে পৃথিবীতে বিশৃঙ্খলা দেখা দেবে। এই ভবিষ্যৎ খারাপ ফলাফলের কথা বলে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে দাবিটি সত্য। কিন্তু এই ভয়ের সাথে দাবিটির অবজেক্টিভ বা বস্তুনিষ্ঠ সত্যতার আসলে কোনো সম্পর্ক নেই। বইয়ের একটা চমৎকার ইলাস্ট্রেশন আছে এ নিয়ে। সেখানে দেখানো হচ্ছে যে গরুর মিথেন গ্যাস পৃথিবীকে ধ্বংস করছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু গরু সরিয়ে দিলে সবাইকে হেঁটে চলতে হবে, যা মানুষের মনস্তত্ত্বের জন্য খুব খারাপ। রাইট, তাই মানুষ ধরে নিচ্ছে গরুর গ্যাস পৃথিবীর কোনো ক্ষতি করছে না। মানুষ তার নিজের মানসিক স্বস্তির জন্য
কতটা সহজে বৈজ্ঞানিক সত্যকে অস্বীকার করতে পারে এটি তার একটা নিখুঁত উদাহরণ। মনোবিজ্ঞানের ভাষায় একে বোধহয় কগনিটিভ ডিসোন্যান্স বলা যায়, তাই না? একদম। যখন কোনো সত্য মানুষের আরামদায়ক বিশ্বাসকে আঘাত করে তখন মস্তিষ্ক সেই সত্যকেই খারিজ করে দেয় ফলাফলের দোহাই দিয়ে। এই যুক্তির ত্রুটিটি খুব সহজেই আরেকটা রূপ নেয়, যাকে বলা হয় অ্যাপিল টু ফিয়ার বা ভয়ের আবেদন। হ্যাঁ, এখানে যুক্তির বদলে সরাসরি ভীতি প্রদর্শন করা হয়। যেমন ধরুন, বলা হলো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট না দিলে প্রতিপক্ষ কর বাড়িয়ে দেবে এবং সবার চাকরি চলে যাবে। অথবা ফ্রাঞ্জ কাফকার দ্য ছায়াল উপন্যাসের সেই উদাহরণটি যেখানে বলা হয় স্টোররুমে দামি জিনিস রাখলে তা হারিয়ে যায়। এর মানে এই নয় যে জিনিসগুলো এমনি এমনি হারায়, বরং এটি একটি প্রচ্ছন্ন হুমকি। ঠিক, বইয়ের ইলাস্ট্রেশনে দেখানো হয়েছে মিস্টার ফ্রগ যদি ডিন হন তবে পুরো বিশ্ববিদ্যালয় ব্যাঙের দখলে চলে যাবে, এই ভয় দেখিয়ে মিস্টার ডঙ্কি বা গাধা নির্বাচনে জিতে যায়। এখানে তো কোনো লজিক্যাল ভিত্তি নেই, আছে শুধু ভয়কে পুঁজি করে মনোযোগ ঘোরানোর কৌশল। আচ্ছা ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। ভয় কি মাঝে মাঝে যৌক্তিক হতে পারে না? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। মানে কোনো নির্দিষ্ট পলিসি বা নীতি যদি সত্যি সত্যি অর্থনীতি ধ্বংস করে দেওয়ার আশঙ্কা তৈরি করে, তবে কি মানুষের ভয় পাওয়া উচিত নয়? হ্যাঁ, অবজেক্টিভ সত্য এবং পলিসি মেকিং বা নীতি নির্ধারণের মধ্যকার পার্থক্যটা আমাদের আগে বুঝতে হবে। আচ্ছা। যখন কোনো ধ্রুব সত্য বা ফ্যাক্ট নিয়ে কথা হচ্ছে, যেমন ধরুন জলবায়ু পরিবর্তন হচ্ছে কি না, তখন এর ফলাফল ভেবে ভয় পাওয়াটা নিশ্চিতভাবেই একটা ফ্যালাসি। কারণ কেউ ভয় পেলেও তো সত্যটা বদলাবে না। একদম। কিন্তু যখন কোনো সিদ্ধান্ত বা পলিসি নিয়ে আলোচনা হয়, যেমন একটি নির্দিষ্ট কর নীতি গ্রহণ করা হবে কিনা, তখন সম্ভাব্য খারাপ ফলাফলের ভয় দেখানো যুক্তিসঙ্গত হতে পারে। ও আচ্ছা, মানে পলিসির উদ্দেশ্যই হলো ভবিষ্যৎ ফলাফল নিয়ন্ত্রণ করা বা খারাপ পরিস্থিতি এড়ানো। রাইট। তো আবেগ দিয়ে যখন কাজ হয় না, তখন তর্কে জেতার জন্য শব্দের অর্থ এবং ক্যাটাগরি ইচ্ছেমতো পরিবর্তন করার একটা প্রবণতা দেখা যায়। হ্যাঁ, এর প্রথম কৌশলটা হল ইকুইভোকেশন বা শব্দের দ্বি-অর্থতা। তর্কের মাঝপথে হঠাৎ করে কোনো শব্দের অর্থ বদলে ফেলা হয়। যেমন ধরুন আধ্যাত্মিক বিশ্বাস অর্থে ফেইথ শব্দটির ব্যবহার। হ্যাঁ, কেউ হয়তো দাবি করল যে বিজ্ঞান ছাড়া সবকিছুতেই ফেইথ লাগে, আবার পরক্ষণেই বলল প্রতিদিন বন্ধু নির্বাচন বা বিনিয়োগের ক্ষেত্রেও তো লিপস অফ ফেইথ নিতে হয়। এখানে আধ্যাত্মিক বিশ্বাসের অর্থকে দৈনন্দিন জীবনের সাধারণ ঝুঁকির অর্থে সম্পূর্ণ বদলে ফেলা হলো। লুইস ক্যারলের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের একটা দৃশ্য মনে পড়ে যায় এই প্রসঙ্গে। হোয়াইট কুইন অ্যালিসকে বলছে অন্য সব দিনে জ্যাম দেওয়া হবে, কিন্তু আজ নয়। হ্যাঁ, কারণ আজ তো আর কোনো দিন নয়। লুইস ক্যারল ভাষার এই ফাঁদটির দারুণ বিশ্লেষণ করেছেন। বিজ্ঞান ও ধর্মের তর্কেও এই ইকুইভোকেশন প্রচুর দেখা যায়, বিশেষ করে কেন শব্দটির ক্ষেত্রে। রাইট। বিজ্ঞানে কেন বলতে বোঝায় কারণ বা মেকানিজম, অর্থাৎ মেঘ থেকে কেন বৃষ্টি হয়। আর দর্শনে কেন বলতে বোঝায় উদ্দেশ্য, মানে মানুষের জীবনের উদ্দেশ্য কি। এই দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিসকে এক করে ফেলে যুক্তির জাল মনে হয়। আর যখন সংজ্ঞা বদলে দেওয়ার কথা আসে, তখন নো ট্রু স্কটসম্যান ফ্যালাসিটির কথা চলে আসে। প্রকৃত স্কটসম্যান নয়, এই ফ্যালাসিটা তো খুব কমন। কেউ হয়তো দাবি করল প্রোগ্রামারদের কোনো সোশ্যাল স্কিল থাকে না। তখন যদি বলা হয় যে জনের তো চমৎকার সোশ্যাল স্কিল আছে, সে তো দারুণ মেশে সবার সাথে, তখন পাল্টা দাবি আসে যে জন তো আসলে সত্যিকার প্রোগ্রামার নয়। হ্যাঁ, মানে মূল দাবি যখনই চ্যালেঞ্জের মুখে পড়ে তখন ক্যাটেগরির সংজ্ঞা বদলে দেওয়া হয়। বইয়ের ইলাস্ট্রেশনটা দারুণ। একটা ক্লাবের দরজায় লেখা শুধুমাত্র শুয়োরদের প্রবেশের জন্য। হ্যাঁ, কিন্তু যখনই কেউ একজন স্যুটটাই পরা শুয়োরকে নিয়ে প্রশ্ন তুলল, তখন গার্ড নিয়ম বদলে বলছে শুধু সত্যিকারের শুয়োররাই ঢুকতে পারবে। আর এই ঠিক পরেই আসে স্ট্র ম্যান ফ্যালাসি, যেখানে প্রতিপক্ষের যুক্তিকে সরাসরি খণ্ডন না করে সেটিকে বিকৃত ও হাস্যকরভাবে উপস্থাপন করা হয়, যাতে সেটিকে আক্রমণ করা সহজ হয়। যেমন বিবর্তনবাদের ধারণাকে কেউ এভাবে বিকৃত করল যে বিবর্তনবাদ মানেই মানুষ গাছে ঝোলা বানর থেকে এসেছে। অথচ বিজ্ঞান দাবি করে মানুষের শিম্পাঞ্জির একটি সাধারণ আদিপিতা ছিল। বইয়ের ছবিটায় একজন শিল্পী একটি টুকান পাখির চমৎকার রূপকে সম্পূর্ণ ভুলভাবে এবং নিষ্প্রাণ করে এঁকে তারপর সেই ভুল ছবিটার সমালোচনা করছে।
এটা অনেকটা এমন একটা খেলা যেখানে বল যখন বাতাসে ভাসছে তখন প্রতিপক্ষ বারবার গোলপোস্টের জায়গা বদলে ফেলছে। একদম ঠিক বলেছেন। গোলপোস্ট বদলে ফেলার এই বিষয়টি মানুষের তর্কমূলক আচরণের একটা বড় অংশ। শব্দের অর্থ স্পষ্ট থাকলেও মানুষ কিভাবে দুটি ঘটনার মধ্যে ভুলভাবে কারণ ফলাফলের সম্পর্ক তৈরি করে এবার তা দেখা যাক। একে বলা হয় নট আ কজ ফর আ কজ বা কারণের ভ্রান্তি। দুটি ঘটনা একসাথে ঘটলে বা পরপর ঘটলেই ধরে নেওয়া হয় একটি আরেকটির কারণ। বৈজ্ঞানিক ভাষায় একে বলা হয় কোরিলেশন ডাজ নট ইমপ্লাই কজেশন। প্রাচীনকালে যেমন ধারণা ছিল রাজার আদেশ অমান্য করায় ভূমিকম্প হয়েছে, অথবা কমেডিয়ান স্টুয়ার্ট লিয়ের সেই বিখ্যাত জোকস। উনি ৭৬ সালে একটা রোবটের ছবি এঁকেছিলেন আর তারপর স্টার ওয়ার্স রিলিজ হলো। তার মানে জর্জ লুকাস নিশ্চয়ই ওনার আইডিয়া চুরি করেছেন। হ্যাঁ, এই একই ধরনের একটা পরিসংখ্যানগত মজার তথ্য বইতে আছে। যারা নোবেল প্রাইজ জেতে আর যারা প্রচুর চকলেট খায় তাদের মধ্যে নাকি চমৎকার একটা সম্পর্ক আছে। মানে তার মানে এই নয় যে চকলেট খেলেই কেউ নোবেল পেয়ে যাবে। ইলাস্ট্রেশনটাও দারুণ। একটি বিভার বা উদ্বিড়াল রোজ পাহাড়ে উঠে সূর্যকে ডাক দেয়, আর ঠিক তখনই সূর্য ওঠে। হ্যাঁ, তাই সে ভাবে তার ডাকেই সূর্য উঠছে। আর এখান থেকেই জন্ম নেয় হেস্টি জেনারেলাইজেশন বা তড়িঘড়ি করে সিদ্ধান্তে আসা। খুব ছোট বা বিশেষায়িত স্যাম্পল থেকে পুরো দুনিয়া সম্পর্কে বড় সিদ্ধান্তে আসা। যেমন একটি কাঠবিড়ালি গোল আকর্ণ বা বাদাম দেখে ভাবছে পৃথিবীর সব খাবারই বোধহয় গোলাকার। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডেও এমন দেখা যায়। অ্যালিস যখন সমুদ্রে পড়ে যায় সে ভাবতে শুরু করে কাছেই নিশ্চয়ই কোনো রেলওয়ে স্টেশন আছে। কারণ জীবনে একবারই সে সমুদ্রের তীরে গিয়েছিল এবং সেখানে একটি স্টেশন ছিল। এখান থেকেই বিষয়টা আসলে দারুণ কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। মস্তিষ্ক কেন এই তড়িঘড়ি সিদ্ধান্ত নেয়? কারণ বিবর্তনের ধারায় মানুষকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হতো। হ্যাঁ, জঙ্গলে পাতার খসখস শব্দ শুনলে সেটা বাতাস না বাঘ তা নিয়ে গবেষণা করার সময় ছিল না। ধরে নিতে হতো সেটা বাঘ এবং পালাতে হতো। এই দ্রুত প্যাটার্ন মেলানোর প্রবণতায় আধুনিক যুগে আমাদের বড় বড় ভুলের দিকে ঠেলে দেয়। ওই যে শুরুতে আরিয়ান 5 রকেট বিস্ফোরণের কথা বলা হলো। হ্যাঁ, ইঞ্জিনিয়াররা তড়িঘড়ি করে জেনারেলাইজ করেছিলেন যে আগের টেস্ট কেসে কাজ করেছে মানে নতুন পরিবেশেও কাজ করবে। ছোট্ট একটা ভুল ধারণা থেকে কোটি কোটি ডলারের ক্ষতি। এর সাথে গভীরভাবে জড়িয়ে আছে অ্যাপিল টু ইগনোরেন্স বা অজ্ঞতার আবেদন। প্রমাণ নেই মানেই যে সেটা ঘটেনি বা ঘটেছে এমন ধরে নেওয়া। কার্ল সেগান খুব সুন্দর করে বলেছিলেন, ইউএফও বা ভিনগ্রহের প্রাণী যে পৃথিবীতে আসে না তার কোনো অকাট্য প্রমাণ নেই। তার মানে কি ইউএফও আছে? রাইট। প্রমাণের দায়ভার বা বার্ডেন অফ প্রুফ সবসময় তার উপরই বর্তায় যিনি দাবিটি করছেন। মানুষ চাঁদে গেছে এটা কেউ হয়তো নিজের কল্পনায় মেলাতে পারে না বলে তা স্রেফ অস্বীকার করে বসে। এটি মূলত নিজের অজ্ঞতাকেই যুক্তি হিসেবে দাঁড় করানো। যুক্তির গঠন নিয়ে এতক্ষণ অনেক কথা হলো, কিন্তু অনেক সময় মূল যুক্তিকে সম্পূর্ণ পাশ কাটিয়ে যিনি যুক্তি দিচ্ছেন সরাসরি তার উপর আক্রমণ শুরু হয়। একে বলা হয় উৎসের ফাঁদ বা ব্যক্তিগত আক্রমণ। এর মধ্যে সবচেয়ে পরিচিত হল জেনেটিক ফ্যালাসি বা অ্যাড হোমিনেম। মানে কোনো যুক্তির উৎস বা বক্তার পরিচয়ের ওপর ভিত্তি করে যুক্তি বাতিল করা। কেউ একজন হয়তো একটা বস্তুনিষ্ঠ ঐতিহাসিক লজিক দিল, আর তাকে বলা হলো আপনি তো ঐতিহাসিক নন, আপনি আপনার নিজের বিষয় নিয়ে থাকুন। অর্থাৎ কথাটা কি সেটা না দেখে কে বলছে সেটা দেখা। বইয়ের ছবিটায় একজন রাজা বলছেন যে কুকুর রাস্তায় বড় হয়েছে, তার কথায় কিভাবে কান দেওয়া যায়। হ্যাঁ, ব্রোঞ্জ যুগের কোনো বিশ্বাস বা প্রাচীন প্রথাকে শুধুমাত্র সেটা অনেক পুরনো বলে বাতিল করে দেওয়াটাও এই ফ্যালাসির অংশ। ব্যক্তিগত আক্রমণ যখন একটু বৃহত্তর রূপ নেয় তখন তাকে বলা হয় গিল্ট বাই অ্যাসোসিয়েশন। কোনো মন্দ বা অজনপ্রিয় দল কোনো কিছু সমর্থন করে বলে সেই ধারণাকেই ভুল বলা। কেউ হয়তো বলল দেশের স্বাস্থ্যসেবার উন্নতি করা উচিত। পাল্টা জবাবে বলা হলো সমাজতান্ত্রিক দেশগুলো তো এমন বিনামূল্যে স্বাস্থ্যসেবার কথা বলে। এটি তো পুরোপুরি সমাজতান্ত্রিক ধারণা। অথবা ধরুন একজন স্বৈরাকারী শাসক শিক্ষায় ব্যয় বাড়াতে চায়, তাই শিক্ষায় ব্যয় বাড়ানোই ভুল। এই ধরনের যুক্তি মূলত মানুষের ভেতরের অন্ধ বিদ্বেষকে উস্কে দিয়ে মূল আলোচনা থেকে দূরে সরিয়ে নেয়। এর পাশাপাশি আর একটা খুব পরিচিত ফাঁদ আছে, অ্যাপিল টু হিপোক্রেসি বা তুইকুওক, যার মানে হলো তুমিও। কেউ কোনো অভিযোগ করলে সেই অভিযোগ খণ্ডন না করে
পাল্টা অভিযোগ করা। কর্পোরেট লোভ বা পরিবেশ দূষণের বিরুদ্ধে আন্দোলনকারীরা কেন স্মার্টফোন ব্যবহার করছে বা প্লাস্টিকের কাপে কফি খাচ্ছে সেই প্রশ্ন তুলে মূল আন্দোলনকে ছোট করে দেখানো হয়। জেসন রেটম্যানের থ্যাংক ইউ ফর স্মোকিং মুভির একটা দৃশ্য আছে যেখানে তামাক কোম্পানির লবিস্ট নিক নেলার ভারমন্টের সেনেটরের ব্যক্তিগত ভণ্ডামির কথা তুলে ধরে পুরো তামাক বিরোধী আলোচনায় ঘুরিয়ে দেয়। কিন্তু এখানে আমার একটা খটকা লাগে, মানে কেউ যদি নিজেই ভণ্ড বা হিপোক্রিট হন তবে কি তার দেওয়া যুক্তির গ্রহণযোগ্যতা স্বাভাবিকভাবে একটু কমে যায় না? যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটি যুক্ত করা যায় তবে বিষয়টা পরিষ্কার হবে। ভণ্ডামি করা অবশ্যই একজন মানুষের চারিত্রিক বা নৈতিক ত্রুটি, আচ্ছা, কিন্তু তার মানে এই নয় যে তার দেওয়া লজিক বা ফ্যাক্ট ভুল। একদম। একজন চেইন স্মোকার ডাক্তার যদি বলেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এতে ক্যান্সার হয়, হ্যাঁ, তাহলে সেই ডাক্তার হয়তো নিজে নিয়মটা মানছেন না, কিন্তু তার দেওয়া বৈজ্ঞানিক তথ্যটি শতভাগ সত্য। একদম। তার ভণ্ডামির কারণে সিগারেটের ধোঁয়া হঠাৎ করে স্বাস্থ্যকর হয়ে যায় না। হুম। মস্তিষ্ক কেন এই পাল্টা অভিযোগ পছন্দ করে জানেন? কেন? কারণ একটি লজিক্যাল আর্গুমেন্ট খণ্ডন করতে প্রচুর চিন্তা শক্তির প্রয়োজন হয়। তার চেয়ে বক্তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলাটা অনেক সহজ শর্টকাট। ও, বুঝতে পেরেছি। এই ধরনের পাল্টা আক্রমণ মূলত মূল আলোচনা থেকে মনোযোগ সরিয়ে দিয়ে প্রতিপক্ষকে অস্বস্তিতে ফেলার একটি কৌশল মাত্র। চরিত্র এবং যুক্তির বস্তুনিষ্ঠতা সম্পূর্ণ দুটি আলাদা বিষয়। হ্যাঁ, চরিত্রের দুর্বলতা আর যুক্তির দুর্বলতা এক জিনিস নয়, এটি মনে রাখা খুব জরুরি। তো যদি আবেগের ফাঁদে পা দেওয়া না হয় বা বক্তাকে আক্রমণ নাও করা হয়, তবুও কিছু কিছু ক্ষেত্রে কাঠামোগত বা জনপ্রিয়তার কারণে ভুল লজিকে মানুষ আটকে যায়। ফর্মাল লজিকের এমন একটি ত্রুটি হল অ্যাফার্মিং দ্য কনসিকুয়েন্ট। এর স্ট্রাকচারটা অনেকটা এরকম: যদি এ ঘটে তবে সি ঘটবে। এখন যেহেতু সি ঘটেছে তার মানে নিশ্চয়ই এ ঘটেছে। আচ্ছা, মানে সফল মানুষেরা বিশ্ববিদ্যালয়ে যায়। জন একজন সফল মানুষ, তার মানে সে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ে গেছে। রাইট। অথচ জনের সাফল্যের কারণ তার কঠোর পরিশ্রম বা পারিবারিক ব্যবসাও হতে পারে। বইয়ের ইলাস্ট্রেশনে একজন বলছে, নাইট আর্মার পরে তুমি আর্মার পরেছ, তার মানে তুমি নাইট। অথচ যে কেউ চাইলে বাজার থেকে আর্মার কিনে পড়তে পারে। কাঠামোগত ত্রুটির আরেকটি চমৎকার দিক হল কম্পোজিশন অ্যান্ড ডিভিশন। অংশের গুণকে পুরোটার গুণ ভাবা বা পুরোটার গুণকে অংশের গুণ ভাবা। যেমন একটি সফটওয়্যারের প্রতিটি মডিউল আলাদাভাবে টেস্ট পাস করেছে, মানেই যে পুরো ইন্টিগ্রেটেড সিস্টেম একসাথে কাজ করবে তার কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, কারণ অংশগুলো একসাথে জুড়লে সম্পূর্ণ নতুন জটিলতা তৈরি হতে পারে। একইভাবে উল্টোটাও সত্য। মানে একটি ফুটবল দল অজেয় মানেই যে সেই দলের প্রতিটি খেলোয়াড় আলাদাভাবে পৃথিবীর সেরা, এমনটা ভাবা ভুল। একদম। একটি সম্পূর্ণ সিস্টেম এবং তার ক্ষুদ্র উপাদান সবসময় একই আচরণ করে না। আর সব শেষে যে ফাঁদটির কথা আসতেই হয় তা হল অ্যাপেল টু ব্যান্ডওয়াগন বা জনপ্রিয়তার আবেদন। অনেক মানুষ বিশ্বাস করে মানেই তা সত্য, এই ভ্রান্ত ধারণা। গ্যালিলিওর সময় মেজরিটি মানুষ বিশ্বাস করত সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। সবাই বিশ্বাস করত বলেই কি সেটা সত্য হয়ে গিয়েছিল? হ্যাঁ, এখানে ব্যারি মার্শালের সেই অভাবনীয় বৈজ্ঞানিক গল্পটির কথা বলা যায়। তৎকালীন বৈজ্ঞানিক মহল অন্ধভাবে বিশ্বাস করত যে মানসিক চাপ বা মশলাদার খাবারের কারণেই মানুষের পেপটিক আলসার হয়। কিন্তু ব্যারি মার্শাল দাবি করলেন যে এটি মূলত এইচ পাইলোরি নামের একটি ব্যাকটেরিয়ার কারণে হয়। আর যেহেতু সংখ্যাগরিষ্ঠ বিজ্ঞানীরা তার কথা বিশ্বাস করছিল না, তাই শেষমেশ সংখ্যাগরিষ্ঠের এই লজিক ভাঙতে মার্শাল নিজেই ল্যাবে বসে সেই ব্যাকটেরিয়া ভর্তি তরল পান করে ফেললেন। হ্যাঁ, এবং নিজের আলসার বাঁধিয়ে প্রমাণ করলেন যে সংখ্যাগরিষ্ঠের মতামতের চেয়ে বস্তুনিষ্ঠ বৈজ্ঞানিক প্রমাণ অনেক বেশি শক্তিশালী। বিজ্ঞানের ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা। এর থেকে খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে সত্য কোনো গণতান্ত্রিক ভোটের ওপর নির্ভর করে না। 1 মিলিয়ন মানুষ যদি একটি ভুল কথা বলে তবুও সেটি ভুলই থাকে। জনপ্রিয়তার দোহাই দিয়ে লজিককে প্রতিস্থাপন করা যায় না। তাহলে এতক্ষণ ভরে হওয়া এই আলোচনার নির্যাস কি দাঁড়াচ্ছে? আজ আবেগের ম্যানিপুলেশন, শব্দের খেলা, ভুল কারণ দাঁড় করানো, ব্যক্তিগত আক্রমণ এবং জনপ্রিয়তার নানা ফাঁদ সম্পর্কে বিস্তারিত জানা গেল। বর্তমানের এই তথ্য বিস্ফোরণের যুগে এই ফ্যালাসিগুলো চিনতে পারা অত্যন্ত জরুরি। প্রতিদিন নিউজ ফিডে বা সোশ্যাল মিডিয়ায় অসংখ্য তথ্য ব্রেন ওয়াশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
হ্যাঁ, কখন একটি স্ট্রম্যান তৈরি করা হচ্ছে বা কখন অ্যাড হমেনেম বা ব্যক্তিগত আক্রমণ করে মূল বিষয় থেকে মনোযোগ সরানো হচ্ছে তা বুঝতে পারলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। সহজেই বোঝা যায় কোন আলোচনাগুলো ফলপ্রসূ আর কোনগুলো কেবলই সময়ের অপচয়। এটি ক্রিটিক্যাল থিঙ্কিংকে স্বচ্ছ করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে আজকের আলোচনা। শুরুতে সেই স্মলপক্স ভ্যাকসিনেশনের কথা বলা হয়েছিল, খারাপ যুক্তি চেনার মাধ্যমে মস্তিষ্কে অ্যান্টিবডি তৈরি করা। দারুণ একটা মেটাফর। কিন্তু শেষ করার আগে একটি নতুন ভাবনার খোরাক রেখে যাওয়া যাক সবার জন্য। একটু ভেবে দেখার মতো বিষয়, মানুষের মস্তিষ্ক এত উন্নত হওয়ার সত্ত্বেও কেন এত সহজেই এই লজিক্যাল ফ্যালেসিগুলোর ফাঁদে পড়ে? হ্যাঁ, এটা কি বিবর্তনের কোনো বাগ বা ত্রুটি? নাকি প্রাচীনকালে গহীন জঙ্গলে বস্তুনিষ্ঠ সত্য খোঁজার চেয়ে নিজেদের গোত্রের বা ট্রাইবের মধ্যে একতা বজায় রাখাটা বেশি জরুরি ছিল? হয়তো 10 জন মিলে একটি ভুল বিশ্বাসকে আঁকড়ে ধরাটা সে যুগে টিকে থাকার জন্য বেশি কার্যকর ছিল। তাই বিবর্তনের প্রক্রিয়ায় মস্তিষ্ক এভাবেই প্রোগ্রাম করা হয়েছে। হয়তো এই ভুল যুক্তিগুলো কোনো বাগ নয়, বরং আদিম মস্তিষ্কের একটি ফিচার। বিষয়টি নিয়ে নিজে নিজে ভাবার অনেক অবকাশ রয়েছে। মস্তিষ্ক হয়তো প্রতিনিয়ত ধোঁকা দেয়, কিন্তু যুক্তির আলো সেই ধোঁয়াশা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। আজকের মতো এখানেই শেষ হচ্ছে। ভালো থাকবেন সবাই, আর সবসময় চারপাশের প্রচলিত ধারণাকে প্রশ্ন করতে শিখবেন।